ব্যাপার মোনা, তুমি এমন কেন করতেছো? আমাকে কেন মারতে চাচ্ছ? আরে তুমি তো আমার ওয়াইফ। লিসেন, তুমি আমাকে ওয়াইফ ভাবতে পারো, বাট আমি তোমাকে আমার হাজবেন্ড ভাবি না। হাজবেন্ড ভাবো না মানে? হাজবেন্ড ভাবো না কিন্তু কেন? কারণ কারণ আমি তোমাকে হাজবেন্ড ভাবি না এর কারণেই আমি তোমাকে বিয়ে তো করতে চাই নাই। আমি তো তোমাকে ভালোই বাসি না। আমার ফ্যামিলি জোর জবরদস্তি করে তোমার কাছে বিয়ে দিয়েছে। আমি তো ভালোবাসি অন্য কাউকে, আমি তো ওকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার ফ্যামিলির জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাহলে বিয়েটা করছিলা কেন? চলে যাইতো ওর সাথে, ভেগে যাইতা। হ্যাঁ, চলে যেতে পারতাম, ভেগেও যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন যাইনি জানো? কারণ তোমাকে বিয়ে করার পরে যখন আমি দেখলাম যে তুমি এত এত টাকার মালিক, এত বড় বাড়ির মালিক, এত সয় সম্পত্তি, আফটার অল বিয়ে তো হয়ে গেছে আমাদের, তাই না? আমি তো তোমার ওয়াইফ কাগজে কলমে, তো আমি কেন এগুলো ছাড়বো? তাই আমি তোমাকে মেরে এই সকল সম্পত্তি নিজের নামে করে না, তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাবো। ছি 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 ছি। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুমি আমার ওয়াইফ। এতটা নীচ তুমি, এতটা জঘন্য। হ্যাঁ, আমি এতটাই নীচ, এতটাই জঘন্য। তোমার সামনে তো দাঁড়িয়েছি, নিজের চোখে দেখো, দেখো যে আমি কতটা জঘন্য। হ্যাঁ, নিজের চোখেই দেখতেছি আর নিজের কানে সবকিছু শুনলাম। আমি আমি জাস্ট ইমাজিন করতে পারতেছি না আমি কিনা তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করতেছি। তো তুমি যেহেতু তোমার নিজের চোখে দেখেই ফেলছো যে কতটা জঘন্য আমি হই, তাহলে বেবি কাউন্টডাউন শুরু করো তোমার। তোমাকে তো আজকে আমি কাউন্টডাউন তো এবার তুমি শুরু করবা। আলিফ, এসব কি? তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে তোমার পা নষ্ট হয়ে গেছে, তুমি তুমি সারা জীবন হাঁটতে পারবে না, বাট তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো। এসব কি? আমি তো অনেক বড় অ্যাক্সিডেন্ট করছিলাম। ও মাই গড, আমার তো দাঁড়ানোই পসিবল ছিল না। কিন্তু আফসোস, নিজের পায়ে দাঁড়ায় আছি। শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ায় নাই, মাথাও ঠিক আছে, হাত এইটাও ঠিক আছে। না না, এইটা হইতে পারে না, এটা অসম্ভব। কারণ তোমাকে যে অ্যাক্সিডেন্ট করিয়েছে বা যার হাত দিয়ে তোমার অ্যাক্সিডেন্ট করেছে, সে নিজে আমাকে কল করে কনফার্ম করেছে যে তোমার তো বাঁচার কোনো ওয়েই ছিল না, বাট তোমার কপাল ভালো, তুমি কপালে জুড়ে না জাস্ট বেঁচে গেছো। কিন্তু এরকম তো হওয়ার কথা না। কিন্তু ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে যে বেবি, তুমি যে কলটা করছো তারপরে তার কাছে ছোট্ট করে আরেকটা কল গেছে। মানে মানে হ্যালো মারুফ, শোনো, তোমার ফোনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমি আলিফের ছবি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি জাস্ট কাজটা ঠিকঠাক ভাবে করো, কাজে যেন কোনো প্রকার ত্রুটি না হয়। কাজটা জাস্ট একবার হয়ে যাক, সাথে সাথে তোমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা পৌঁছে যাবে। তবে হ্যাঁ, এটা শিওর করতে হবে আমি যেভাবে কাজটা করতে বলছি, কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে, কাজটা যেন একবারে খালাস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। হ্যালো মারু, একটু আগে তোর ম্যাডাম যে তোকে ফোন দিয়ে বলছে এই কাজ করার জন্য 1,00,000 টাকা দিই, তুই শুধু তোর ম্যাডামকে সেই কথাটাই উল্টায় বলবি যে কাজ হয়ে গেছে, দ্যাটস ইট। আর কাজটা যদি ঠিকঠাক ভাবে করতে পারিস তোকে আমি 2,00,000 টাকা দিব। কে সব ক্লিয়ার নাকি এখনো কোনো কিছু ডাউট আছে? আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমি তোর মতো একটা মানুষের সাথে এতদিন সংসার করছি। আরে আমি তো তোরে ভালোবাসছিলাম, আর তুই তুই আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু নিয়ে খেলছিস, আমার বিশ্বাস ভেঙে দিছিস তুই। এই কি করি নাই তোর জন্য? যখন যা বলছিস তাই করছি আমি, তোর বাধ্যগত একজন স্বামী ছিলাম আমি। তুই না, এইরকম মানুষের সাথে সংসার তো অনেক দূরের কথা। আমি তোর চেহারাটাও আর কোনোদিন দেখতে চাই না। চিন্তা করিস না, সেই ব্যবস্থাও আমি করে ফেলছি। পুলিশকে অলরেডি ইনফর্ম করে দিছি, তারা অন দ্য ওয়ে।
ও মাই গড, কত ফাস্ট, দরজায় চলে আসছে। এবার কি করবি? তোর আর কোনো নিস্তার নাই। আরে কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল হয়ে গেছে মানে কি? তোমার এই ফোন আমি জ্বালিয়ে দিব। ফোন চালাই দিব মানে? এই এটার দাম জানো তুমি? আইফোন, এটা 2 লক্ষ টাকা দিয়ে কিছুদিন আগে কিনছি আমি। হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে, আমি একদম ওকে। আর কি বলো তুমি? এটা আইফোন, আর এটার দাম 2 লক্ষ টাকা। লিসেন, এই ফোন 2 লক্ষ টাকা হোক, 4 লক্ষ টাকা হোক বা 50 লক্ষ টাকা হোক, আই ডোন্ট কেয়ার। আমি এই ফোন জ্বালাবো মানে জ্বালাবো। এই তোমাদের মেয়েদের বুদ্ধি কি হাঁটুর নিচে থাকে? এটা কি কোনো চাঁদ রাতের পটকা পাইছো যে বাজি হিসেবে ফাটায় ফেলবা? আরে 2 লক্ষ টাকা দিয়ে ফোন কিনছি, কেন আমার লস করতে আসছো তুমি? আমি কোনো চাঁদরাতে পটাকা মটাকা কিচ্ছু পাই না। আমি খুব ভালো করে জানি এটা একটা ফোন আর এটা একটা আইফোন। বাট আমি এই ফোন জ্বালাবো। আইফোন দাও। আজব, ফোন কেন চালাবা? কি হইছে? কি হয়েছে জানতে চাচ্ছ তুমি? আচ্ছা শোনো, আমাকে একটা কথা বলো তো, 10 মিনিট আগে বাসায় কে আসছিল? কই, কেউ আসে নাই তো। কেউ না, তাই না? 10 মিনিট আগে গিজার নষ্ট হয়ে গেছিল, সেই গিজার সারার জন্য লোক আসছিল। গিজারটা অনেক দিন ধরে নষ্ট হয়ে গেছিল, আমি তোমাকে কয়েকবার বলছি, বাট তুমি তো আমার কোনো কথা কানেই দাও না। তাই আমি নিজে নিরুপায় হয়ে আজকে ওই গিজার ঠিক করার লোককে ডেকেছিলাম। সে আসছিল, গিজারটা ঠিকও করলো, চলে গেল। বাট আমার হাজবেন্ড এখানেই বসা, সেইটা জানে না বাসায় কে আসলো, কে কাজ করলো, কে চলে গেল, তাই না? ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, হয়েই যায় স্বাভাবিক, খেয়াল করে নাই। ইম্পর্টেন্ট কাজ? আলিফ, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট কাজ মনে হলো? মানে এই একটা ফোন তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট হলো? এই একটা ফোন যেটা কিনা একটা জড় জীব, এটার মধ্যে কোনো প্রাণ নাই, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল। বাট তোমার ওয়াইফ, যার মধ্যে জীবন আছে, যার মধ্যে প্রাণ আছে, এই মানুষটার প্রতি তোমার কোনো ইম্পর্টেন্স নাই, এই মানুষটার প্রতি তোমার কোনো কেয়ার নাই। সারাদিন শুধু ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন নিয়ে পড়ে আছো। তোমার ওয়াইফে কি হচ্ছে না হচ্ছে, তোমার ওয়াইফের কি দরকার না দরকার, এগুলো কোনো কিছু খেয়াল নাই, তাই না? তুমি কি জানো, হ্যাঁ, গত কয়েক মাস যাবত ধরে তুমি কি করতেছো? হ্যাঁ, কিছু বুঝতে পারতেছো? তুমি গতকাল অব্দি কি করছো জানো তুমি? বের হচ্ছে তুমি? চার্জারটা বলে রেখে গেছিল। চলে আসছো তুমি? এই নাও। আচ্ছা বলো না, অফিস আজকে কি করলে? আচ্ছা, তোমাকে আমি বলছিলাম যে ওই যে গতকালকে আমার বান্ধব কি, আলিফ এসবের মানে কি? হ্যাঁ, এসবের মানেটা কি? সারাক্ষণ শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন। তোমাকে যদি অফিস থেকে আসার পর জিজ্ঞেস করি, আলিফ তুমি আসছো? হ্যাঁ আসছি। আমি যদি জিজ্ঞেস করি অফিসে কেমন কি গেল, ইটস ওকে ফাইন। অফিস যাওয়ার সময় পর্যন্ত তুমি আমাকে একটু বাই বলে যাইতে পারো না, সেই সময়টা পর্যন্ত নাই। কিন্তু তোমার এই ফোনের চার্জার যদি তুমি ভুলে রেখে যাও, সেটা মনে করে ঠিকই নিয়ে যেতে পারো। কিন্তু এই কথা তোমার মনে থাকে না যে আমার ঘরে ওয়াইফ আছে, ও তো একটা বাই অ্যাটলিস্ট ডিজার্ভ করে, ওকে তো আমি একটু বাই তো বলে দিতে পারি, তা না? আমার কথা কোনো মনেই থাকে না। কিন্তু তোমার এই ফোনে যদি চার্জ না থাকে, সেটা সাথে সাথে মাথায় চলে আসে না, আমার ফোন তো চার্জ শেষ হয়ে গেছে, আমাকে এক্ষুনি চার্জ করতে হবে। কিন্তু আমার ওয়াইফের যে কোনো কিছু প্রয়োজন, আমার ওয়াইফের যে কোনো কিছু দরকার, এটা তোমার কাছে মনে থাকে না, তাই না? এই ফোনটাই তোমার কাছে এত ইম্পর্টেন্ট, তাই আমি ঠিক করছি এই ফোনটাই আমি জ্বালাই দিব। আমি বুঝতে পারছি তুই আমাকে কি বোঝাইতে চাচ্ছ। আই সরি, আমি এভাবে কখনোই ভেবে দেখি নাই যে আমি তোমাকে ডে বাই ডে এরকম হার্ট করে যাচ্ছি। এই ফোনই আমি আর চালাবো না। আজকের পর থেকে আমি তোমাকে টোটাল সময় দিব। আমি বাসায় অফিস থেকে আসার পরে আমি তোমার সাথে গল্প করবো, একসাথে বসে খাবো, তোমার খোঁজ খবর নিব, সব কিছু। আর যেদিন আমার অফ ডে থাকবে, তোমার কাজে আমি হেল্প করবো। হ্যাপি? আমি ওটা ফেলে দিলাম, আর আমার বিপি তো পুরো হাই করে দিছিলাম। তবে একটা কথা, ওই যে বললাম যে তুমি আমার বাসার কাছে হেল্প করবে, এইটা ভুললে কিন্তু চলবে না। ঠিক আছে।
আমার কেউ কটা ভাত খাওয়ান, আমার খিদা লাগছে। মা মা আমার কটা ভাত খাওয়াও না মা, আমি 2 দিন ধরে কিছু খাই না মা। হাই ফকিন্নির বাচ্চা, আমি কি এখানে তোর জন্য ভাতের হোটেল খুলে নিয়ে বসছি যে তুই বলবি আর তোকে নিয়ে গিয়ে আমি ভাত খাওয়াবো? যত সব যে সারি এখান থেকে। কি খাবো বলো? আমি তো ফুচকা খাবো। ওয়েট, মুনা, ওইটা আমার বাবা না? ধুর, ওইটা তোমার বাবা হবে কিভাবে? কি বলছো? কি বলছি মানে? ওই যে রাস্তায় পড়ে আছে ওটা আমার বাবা না? আরে আলিফ, তোমার বাবা কি করে হবে? তোমার বাবা তো 5 বছর আগে মারা গেছে, ওইটা তোমার বাবা না। আমার বাবা যদি 5 বছর আগে মারা গিয়ে থাকে, তাহলে এখন আমার চোখের সামনে যেই মানুষটাকে আমি দেখতেছি উনি কে? বাবা? আলিফ, আলিফ, বাবা, বাবা ওঠো। বাবা, তুমি বেঁচে আছো বাবা? আমি জানতাম বাবা তুমি আমাকে একা করে কখনো চলে যেতে পারো না বাবা। আমি তো বেঁচে আছি, কিন্তু বৌমা কইলো যে তুমি নাকি মরে গেছো। আচ্ছা, তুমি কি আমার সেই আলিফ? হ্যাঁ বাবা, আমি তোমার সেই আদরের আলী। বাবা রে বাবা, আমি তো শুনছি তুই মরে গেছিস রে বাবা। ও, আমি তোর জন্য যে কত কাঁদছি রে বাবা, আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার মরার আগে আমার পোলাটারে তুমি বাঁচায় রাখো, ওর মুখটা দেখে যেন আমি মরতে পারি। আল্লাহ আমার এই ফরিয়াদ কবুল করছে, আমার আলী ফিরাইছে, আমার আর এখন কোনো দুঃখ নাই, মইরাও শান্তি পাবো। বাবা, আমাকে একদম সত্যি করে বলবা, তোমার বৌমা তোমাকে আমার সম্পর্কে কি বলছে? একদম ক্লিয়ার করে বলবা। ও বাবা, বাবা রে, আমার কাছে কইলো তুই নাকি প্রবাসের রোড অ্যাক্সিডেন্টে তুই মারা গেছস। তারপরে আমারে বাড়ির থেকে বৌমা বাইর করে দিছে বাবা। আমি আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর তোর জন্য খালি কান্দি রে বাবা। তোমাকেও মিথ্যা কথা বলা হয়েছে, শুধু তোমাকে না বাবা, বাবাকেও মিথ্যা কথা বলা হয়েছে, অন্ধকারে রাখা হয়েছে আমাকে। আমাকে কি বলছে জানো? আমার বাবা নাকি আমি প্রবাসে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে। শুধু এতটুকুই না বাবা, দেশে আসার পরে আমাকে কবর পর্যন্ত দেখাই দিয়ে বলা হয়েছে এইখানে আমার বাবাকে মাটি দেওয়া হয়েছে। আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এত বড় একটা নাটক করা হবে। এই সত্যি করে বল, কেন এরকম কাজ করছিস? বাবা ছেলের সাথে এরকম কাজ কেন করছিস বল? ও আলিফ, মানে হয়েছে কি, ওই যে তুমি বিদেশ যাওয়ার পরে তুমি যখনই ফোন করতা, খোঁজ খবর নিতা, আমার খোঁজ খবর নেওয়ার আগে সবার আগে জিজ্ঞেস করতা বাবা কি করতেছে, বাবা কেমন আছে, শুধু বাবা 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 সারাদিন বাবা করতা। আমার এগুলো একদমই সহ্য হতো না, আমি আসলে তোমার অ্যাটেনশন চাইতাম। আর যখন তুমি টাকা পয়সা পাঠাইতা, আমার জন্য অল্প টাকা আর বাবার জন্য আলাদা টাকা পাঠাইতা, আমি এগুলো একদমই সহ্য করতে পারছিলাম না। তাই তো আমি ওই দিন ওই কাজটা করছি। আরে আরে কই যেতেছেন? আপনি আর এই বাড়িতে যাইতে পারবেন না। আমি আমার ছেলের বাড়িতে ঢুকবো না। না, আপনি আর এই বাড়িতে আসতে পারবেন না। এই, আমার ছেলের বাড়িতে আমি ঢুকতে পারবো না, তোমার এই কথা কে বলছে? আমি বারণ করেছি, কারণ আপনার ছেলে বিদেশে রোড অ্যাক্সিডেন্টে না মারা গেছে। আর এখন থেকে এই বাড়ির মালিক আমি, আর আপনার এই বাড়িতে কোনো জায়গা নেই, এখান থেকে যান, যান বলছি। বৌমা তুমি এগুলো কি কও? আমার ছেলে মারা গেছে? হায় আল্লাহ, আমি একই শুনলাম, কত করে মানা করছি বিদেশে যাওয়ার দরকার নাই, ও আমার কথা শুনলো না। বাবা রে, এই যে নাকামি কান্না করে কোনো লাভ হবে না, আই একে যেতে বলো। জি ম্যাডাম, যান যান বলছি। আমি এখন কই যাবো? তোর বিবেকে একটুও বাঁধলো না? এই
লজ্জা করলো না? কার সাথে নিজের তুলনা করতেছিলি? এইটা আমার বাবা। আমার পুরো দুনিয়া একদিকে, আমার বাবা একদিকে। আমার বাবার জন্য আমি সবকিছু করতে পারি, আর সেই বাবাকে তুই রাস্তায় নামাইছিস, এত অত্যাচার করছিস আমার বাবার উপরে। না, আমি আর তোর মুখটাও দেখতে চাই না। আমি তোর থেকে ডিভোর্স চাই। আই ওয়ান্ট ডিভোর্স। আলিফ দেখো, আমি মানছি যে আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি, আমার এটা করা উচিত হয় না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আলিফ। ও বাবা, ও বাবা, বাবা, বৌমা তার ভুল বুঝতে পারছে। এখন তোমার উচিত বৌমারে ক্ষমা করে দেওয়া। দেখছিস? দেখ, ওনার কাছ থেকে শেখ। যেই মানুষটার উপর দিনের পর দিন অত্যাচার করছিস, তাকে রাস্তায় ফেলে দিছিস, সেই মানুষটা তোর সংসার বাঁচানোর জন্য তোর পক্ষ নিয়ে কথা বলতেছে। নেহাত আমার বাবা একজন ভালো মানুষ, নয়তো আমার বাবা তোকে ক্ষমা করে দিতে পারে। আমি তোকে ক্ষমা করব না। আই ওয়ান্ট ডিভোর্স। ডিভোর্স লেটার সময় মতো তোর বাড়িতে চলে যাবে, সাইন করে দিস। চলো বাবা। তুমি চলে আসছো তাই না? আরে হ্যাঁ, আসছি। তোমার হাজবেন্ড বাসায়, এমন তোমার সাথে তুমি খুব আর্জেন্টলি আসতে বলে কেন বলতো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, সবই জানি। শোনো, এখন এত কথা বলার সময় নেই। এই ব্যাগটা ধরো, এর মধ্যে 20 লক্ষ টাকা আছে। কি বলছো, 20 লক্ষ টাকা? হ্যাঁ, এখানে 20 লক্ষ টাকা আছে। আর শোনো, ও এখন ঘুমাচ্ছে, ও ঘুম ওঠার আগেই তোমার এখান থেকে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, শোনো না, আমাদের বিয়ে কি করলে? ওহো, তুমি সবসময় বিয়ে বিয়ে কেন করো? বিয়ে তো করবো, তাই না? এখন তোমাকে এই ব্যাগটা দিচ্ছি, এই ব্যাগের মধ্যে 20 লক্ষ টাকা আছে। এই ব্যাগটা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাও। আর শোনো, ও এখন ঘুমিয়ে আছে, ও ওঠার আগে এখান থেকে তোমাকে চলে যেতে হবে। আর একবার ওর কাছ থেকে এই সব প্রপার্টি যখন আমার নামে করে নিব, বাস খেলা শেষ। এরপর তুমি আর আমি একদম বিন্দাস লাইফ লিড করতে পারবো। আচ্ছা শোনো, ও ওঠার আগে তাড়াতাড়ি যাও। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো আসো। এখন তো আলমারিতে অনেক গহনা পড়ে আছে, ওগুলা নিতে হবে না? তুমি এখানে কিভাবে? মানে তুমি না ভেতরে শুয়েছিলে? শুয়েছিলাম। একজন পুলিশ অফিসারকে এত সহজে বোকা বানিয়ে চলে যাবে সেটা ভেবেছিলে, তাই না? সামান্য একটা সিলিন্ডার আমার পাশে রাখবে আর আমি চিন্তা করবো যেটা আমার ওয়াইফ। আমি শুধু অভিনয় করতেছিলাম। কি কি বললো তুমি? তার মানে তুমি ঘুমিয়েছিলে না? না, আমি ঘুমিয়েছিলাম না। আর আমি তোমাকে বলছি আসল কাহিনীটা। এবার বুঝেছো তোমাকে কিভাবে আমি ধরে ফেললাম? চিন্তা করেছিলে একটা সামান্য সিলিন্ডার রাখবে আর আমি মনে করবো আমার ওয়াইফ পাশে শুয়ে আছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার। তোমাদের মতো এরকম অনেক মানুষের সাথে আমাদের দিন রাত ডিল করতে হয়, অনেক চালাকির সাথে তাদেরকে ধরতে হয়। তুমি হয়তো সেসব ভুলেই গিয়েছো। তোমাকে ধরার জন্য না অনেকদিন ধরে আমি প্ল্যান করতেছিলাম, তোমার উপর আমার সন্দেহ ছিল, আর আজকে সেটা বাস্তবায়ন করলাম। আর আমি এতদিন চিন্তা করতাম কি জানো, যে আমি হয়তো তোমাকে সন্দেহ করে ভুল করতেছি। আমি মাঝে মাঝে ভাবতাম যে তুমি হয়তো
আমাকে ধোকা দিতে পারো না, কারণ তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? কিন্তু না, এতদিন যা আমি চিন্তা করেছি তাই আজকে ঠিক, তাই আজকে তুমি প্রমাণ করে দিয়েছো যে আমি ঠিক আর তুমি ভুল। আমার এত কষ্টের টাকা, তুমি সেই টাকাগুলো তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ। আজকে রাতেও ভেবেছিলাম যে না, আমার সন্দেহ ভুল প্রমাণিত হবে আর তোমার উপর থেকে সন্দেহ বাতিকটা সরিয়ে নিব, কিন্তু না, তুমি আসলে, যাই হোক, তুমি আমার সাথে যেটা করেছো সেটা তো করেছোই, এবার আমি তোমার সাথে কি করবো সেটা তুমি দেখবে। সরোয়ার দেখো, তুমি বিষয়টাকে যেমন ভাবে ভাবতেছো বা যেমন ভাবে দেখতেছো তেমন কিছুই না। তুমি আমার কথাটা একবার শোনার চেষ্টা করো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। আর কি কথা শুনবো তোমার? তুমি এরপরও বলতেছো তুমি আর কিছু বলতে চাও, এরপর আর কি বলবা? তুমি কি বলার বাকি রাখছো? তুমি না অনেক নিচে নেমে গেছো। আমি কখনো কল্পনা করতে পারি যে তুমি আমার সাথে এরকমটা করবে। ভেবেছিলাম যে কিছু একটা হয়তো করতে পারো, কিন্তু এরকমটা করে ফেলবে। আমাকে বাচ্চা পেয়েছো তুমি, আমি একজন পুলিশ অফিসার, তুমি আমাকে এভাবে বোকা বানাচ্ছিলে, তাই না? সারোয়ার দেখো, তুমি কিন্তু তোমার ইচ্ছে মতো যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আচ্ছা বলো তো, আমি কোন দিক দিয়ে তোমাকে ধোকা দিলাম? আচ্ছা, এত সরল সোজা সাজতেছো যেন তুমি কিছুই জানো না। তুমি আমার কষ্টের টাকাগুলো তুমি আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছিলে আর সেখান দিয়ে পালিয়ে যাচ্ছিল। ভাগ্যেশ আমার ঘরের পিছনে একটা দরজা ছিল, সেই জন্য আমি তোমাকে ধরতে পেরেছি, নাহলে তোমাকে আমি কখনোই হাতে হাতে ধরতে পারতাম না। সারোয়ার দেখো, তুমি এত রাগ কেন করতেছো, এত উত্তেজিত কেন হয়েছে? দেখো, এটা তো তুমি খুব ভালো করেই জানো, মানুষ যখন রেগে যায় তখন অনেক নর্মাল বিষয়গুলো না অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই প্লিজ একটু ঠান্ডা হও, ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনো, তুমি সব কিছু বুঝে যাবে। এই চুপ করো, তোমার মতো মহিলার সাথে আমার আর কোনো কথা নেই। আমার না ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারলে। মা বাবারা দেখে শুনে বিয়ে দিয়েছিল, তুমি কি জানতে না আমাকে? আচ্ছা বুঝতে পেরেছি, শুধুমাত্র টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছো, তাই না? এই বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাবে সেটা তোমার প্ল্যান আগে থেকেই ছিল। তুমি আসলে কোনোদিন আমাকে ভালোবাসোই নি, এতদিন আমার সাথে করে গেছো নাটক যে কবে একটা প্ল্যান পাকাবে আর ওর সাথে পালিয়ে যাবে। আচ্ছা একটা বার কি ভাবলে না যে পাড়া প্রতিবেশী এলাকার লোকজন জানলে কি হবে? তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, আমি তোমার গায়ে হাত তুলতে চাই না। আমি চাইলে তোমাদের দুজনকে পুলিশে দিতে পারি, কিন্তু সেটা আমি করবো না। সেটা করলে এলাকার মধ্যে আমারই মান সম্মান যাবে যে আমার বউ অন্য একটা ছেলের সাথে পালিয়ে যেতে নিয়েছিল। তুমি জাস্ট এখনই তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সারোয়ার তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, মানে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে? এই তুমি কি ভুলে গেলে যে আমি তোমার কি হই? আমি তোমার ওয়াইফ, আর তুমি তোমার ওয়াইফকে তোমার বাড়ি থেকে বের করে দিবে? একটাবার ভাবো, তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও আমি কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? কেন বুঝতেছো না তুমি এই কথা? আচ্ছা, তোমার এখন রিয়েলাইজ হচ্ছে যে তুমি আমার স্ত্রী। আমি যদি এত বড় একটা অকারেন্সের পরে তোমাকে বাড়ি থেকে বের করে দিই, তুমি কোথায় গিয়ে উঠবে? এই জিনিসগুলো আগে মাথায় ঢুকেছিল না যে আমার হাজবেন্ড পুলিশ, সে কখনো না কখনো জানতে পারে? তুমি হয়তো ওই কথাটা ভুলে গিয়েছিলে যে লোকে বলে না যে চোরের 10 দিন গেরস্তের একদিন। তুমি সেটা যদি মনে রাখতে তাহলে আজকে এই পরিস্থিতিতে নিয়ে আসতে না নিজেকে। শোনো, আমি তোমার মুখ দেখতে চাচ্ছি না, জাস্ট বেরিয়ে যাও। আচ্ছা সারোয়ার, আমি মানছি যে আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করেছি। দেখো, আমি এখন তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমি আমার ভুলটা স্বীকার করতেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর একটা কথা বলবা না। তোমার না লজ্জা নাই? তোমার বয়ফ্রেন্ডের সামনে, ওর সামনে কি লজ্জা করতেছে না তোমার? আমার কাছে তোমার মাপ চাইতেছো? তুমি তো তোমার বয়ফ্রেন্ড বানাই নিছো, তো ওর সাথে পালিয়ে যাও। আর একটা বার যদি আমার কাছে মাপ চাইছো আর বলছো যে এই বাসায় তুমি থাকবা, তোমাদের দুইটাকে থানা নিয়ে রিমান্ডের এমন মারবো না, তখন বুঝবে কত ধারে কত চাপ। বেরিয়ে যাও।